এই ছেলে, তোকে আমার খুব ভালো লাগছে। তোর সাথে আমি রিলেশন করব। আমার সাথে রিলেশন করবি তুই? হঠাৎ পেছন থেকে এই কথা বলে উঠল একটা মেয়ে। সাগর পেছনের দিকে তাকিয়ে দেখে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাগর তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আপু, এই কথাটা কি আপনি আমাকে বলেছেন? আশেপাশে একবার তাকিয়ে দেখ তো, এখানে তুই ছাড়া অন্য কেউ আছে নাকি? সো এই কথাটা আমি তোকেই বলেছি। এখন বল, তুই আমার সাথে রিলেশন করবি কি না? সাগর মেয়েটার দিকে একবার ভালোভাবে তাকিয়ে বলতে লাগলো। আপু, আপনার সব কিছুই তো বড় বড়। আমি আপনার সাথে রিলেশন করলে মজা পাবো না। তার চাইতে ভালো হবে আপনার পাশে যে চিকনি চামেলি একটা মেয়ে দাঁড়িয়ে আছে তাকে দিয়ে দেন। তার সাথে রিলেশন করব আমি। কিরে, আমি কি মোটা নাকি যে আমাকে তোর পছন্দ হয় নাই? ওদের চাইতেও তো আমি অনেক ভালো দেখতে ও সুন্দর। অ্যাঁ, কে বলছে আপনি দেখতে সুন্দর? আপনাকে যদি একটা লাল গরুর সাথে বেঁধে রাখা হয় তাহলে মনে হবে আপনি লাল গরু। আজাইরা বকবক কইরেন না তো, এখান থেকে যান। আর পারলে আপনার বান্ধবীকে দিয়ে যান। বান্ধবী, সে যেহেতু আমাকে চাইতেছে আমি চলে যাই তার কাছে। প্লিজ তুই রাগ করিস না, ওকে আমার খুব পছন্দ হয়েছে। নীলা, তোকে একটা লাথি দেবো, উগান্ডা গিয়ে পড়বি। আর এই ছেলে, তোকে বলতেছি আমার সাথে তোর রিলেশন করতেই হবে, না হলে তোকে তোর বাড়িতেও থাকতে দেব না। আবার কলেজে যেহেতু এসেছিস, কলেজেও তোকে দৌড় করিয়ে মারবো। হ্যাঁ, বললেই হলো নাকি? আপনি আমার সাথে দৌড়ে পারবেন? আজাইরা শুধু বকবক করেন। মেয়ে মানুষ সবসময় আজাইরা বকবক করতে ভালোবাসে, এটা আমার আপু বলেছে। তবে রে, দাঁড়া তুই এখানে। এই বলে নাবিলা সাগরকে দিল দৌড়ানি। এদিকে সাগর এক দৌড়ে চলে গেল গেটের বাইরে। একটা দোকানের সামনে এসে চিপস কিনতে লাগলো, যাতে নাবিলা বুঝতে না পারে সাগর এখানে দাঁড়িয়ে আছে। এদিকে নাবিলা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো। আজকে তো আমার হাত থেকে বেঁচে গেলি, কালকে দেখবো কিভাবে আমার হাত থেকে তুই বেঁচে যাস। আমার প্রপোজ একসেপ্ট না করে তুই আমাকে এভাবে কথা শোনালি। এখন থেকে দেখবি তোর কি হয়। এই বলে নাবিলা আবারও চলে গেল কলেজের ভেতর। এদিকে সাগর দোকান থেকে একটা চিপস নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে ঘামানো অবস্থায় দেখে বলতে লাগলো। কি রে, এভাবে ঘেমে একাকার হয়ে এসেছিস কেন? কলেজে কি গিয়েছিস ঘোড়া দৌড়ানোর জন্য নাকি, যে এভাবে ঘেমে এসেছিস? আর বইল না আম্মু, কলেজে তো গিয়েছিলাম। আমি তো অনেক কিউট। কলেজের সুন্দরী সুন্দরী সিনিয়র আপুর আমাকে একটু আদর করে দৌড়ানি দিয়েছে, তাই আর কি আমি এভাবে ঘেমে গেছি। সাগরের কথা শুনে ভেতর থেকে তার খালাতো বোন নীলুফা বলতে লাগলো। খালামণি, সাগর একদম মিথ্যা কথা বলছে। আমি আসার সময় দেখেছিলাম একটা মেয়ে সাগরকে দৌড়ানি দিয়েছে, কিন্তু কিসের জন্য দৌড়ানি দিয়েছে এটা জানি না। তুমি তোমার ছেলেকে সাবধানে রাখবে, না হলে কবে যে কোন মেয়ে বাসায় নিয়ে আসে তার ঠিক নেই। এই পাকনা বুড়ি, চুপ করে থাক। তাকে বলেছি এত পটর পটর করতে। আম্মু, খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। আমি খাবার খাবো। এখন যদি খাবার না দাও তাহলে মনে হয় আমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাব। হয়েছে হয়েছে, আর বাহানা করতে হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। সাগর চলে গেল তার রুমে। এদিকে নীলুফা বসে বসে টিভি দেখতেছে। নীলুফা হচ্ছে সাগরের খালাতো বোন। সাগরদের বাড়ির সামনে তাদের বাসা থাকায় নীলুফা সব সময় এই বাসায় থাকে, শুধু রাতের বেলা চলে যায় তাদের বাসায়। এদিকে সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে, এমন সময় নীলুফা সাগরের কাছে এসে বলতে লাগলো। ভাইয়া, আরেকটা সিক্রেট কথা ছিল। ভাইয়া, আরেকটা সিক্রেট কথা, কিন্তু বলি নাই আমি খালামণিকে। এখন যদি তুমি আমাকে তোমার ওই চিপসটা না দাও তাহলে কিন্তু আমি বলে দিব তুমি ফোনে কি সব করো। নীলুফার কথা শুনে সাগর কিছুটা চমকে উঠল আর তুতলাতে তুতলাতে বলতে লাগলো। মানে তুই কী সব বলতেছিস? আমি ফোনের মধ্যে কি করি? বলবো নাকি তুমি যে ওই মেয়ের। থাক থাক, আর কিছু বলতে হবে না। আমার রুমে গিয়ে দেখ, চিপস বিছানার উপর রাখা আছে, নিয়ে যা। আর এই কথা কিন্তু কাউকে বলিস না। ঠিক আছে, কাউকে বলবো না, তবে প্রতিদিন আমাকে কিন্তু চিপস আর ফুচকা এর খাওয়াতে হবে। যদি খাওয়াতে পারো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা,
পরেরটা পরে দেখা যাবে। এখন তুই তোর বাসায় যা চিপস নিয়ে। নীলুফা চলে গেল সাগরের রুমে, চিপসটা নিয়ে চলে গেল তাদের বাসায়। এদিকে নাবিলা কলেজ মাঠে বসে আছে সবাইকে নিয়ে। এমন সময় নীলা বলতে লাগলো, নাবিলা, ছেলেটা মনে হয় এই কলেজে নতুন ভর্তি হয়েছে। নতুন বছর, এখন সবাই ভর্তি হবে। তবে একটা কথা তো বলতেই হয়, ছেলেটা কিন্তু দেখতে পুরাই হট। এই কুত্তি, তুই আমার জামাইয়ের দিকে নজর দিস কেন? তোকে তো আজকে আমি মেরে ফেলবো। নাবিলা প্লিজ বান্ধবী, এমন করিস না। আমি তো তোর জামাইয়ের একটু প্রশংসা করছিলাম, কিন্তু তুই আমাকে এভাবে মারতে পারলি? প্রশংসা করবি আগে বলবি না? তাহলে তো আর তোর গালে 2টা চড় মারতাম না। আচ্ছা এখন চল যাওয়া যাক বাসার দিকে। হ্যাঁ চল, দুপুর হয়ে গেছে। এমনিতেও কলেজে ক্লাস হবে না, 1 মাস এভাবেই ভর্তি হবে। ভর্তি হওয়া শেষ হতেই এরপর নিয়মিত ক্লাস হবে। হ্যাঁ ঠিক বলছিস। তা বিকেলে কোথাও ঘুরতে যাবি নাকি? আমি তো ভাবছিলাম একটু পাহাড়তলি ঘুরতে যাব। ওইখানের পরিবেশটা অনেক সুন্দর আর আশেপাশে অনেক পাহাড় আছে। ঠিক আছে, তুই যেহেতু বলেই দিয়েছিস বিকালে ঘুরতে যাবি, তাহলে সবাই না হয় বিকালে রেডি হয়ে চলে আসবো। কিরে, তোরা যাবি না নাকি? মিম, হালিমা, রুনা? হ্যাঁ যাব। তোরা চাইতেছিস আর আমি যাব না, এটা কোনো কথা হলো? এখন চল তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর সবাই বাইক নিয়ে যাবি নাকি রিক্সা দিয়ে যাবি? আজকে না হয় সবাই সবার বাইক দিয়ে যাই, কি বলিস? সবাই বাইক দিয়ে গেলে দেখতেও অনেক সুন্দর লাগবে, আবার পিক অনেক সুন্দরভাবে তোলা যাবে। একদম ঠিক বলেছিস। এখন তাহলে সবাই সবার বাসায় চলে যাই। দেখা হচ্ছে 3টার সময়। এই বলে সবাই চলে গেল যার যার বাসায়। এদিকে সাগর তার রুমে শুয়ে শুয়ে ফোনে মেয়েদের সাথে ফ্লার্ট করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আশিক ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আশিক বলতে লাগলো, কিরে সাগর, বাসায় আসিস নাকি? বাসায় থাকলে 3 রাস্তার মোড়ে চলে আয়, আমরা সবাই বসে আছি। রাহাত বলেছে কোথায় জানি ঘুরতে যাবে। এই ভর দুপুরবেলা ঘুরতে যাওয়া তোরাই যা, আমি যাব না। এমনিতেই মেয়েরা আমাকে দেখলেই দৌড়ানি দেয়। আবার যাইতেছি ঘুরতে, ওইখানে যদি দৌড়ানি খাই তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আরে শালা, কিছুই হবে না, তুই তাড়াতাড়ি 3 রাস্তার মোড়ে আয়। আর আমরা এখন ঘুরতে যাব না, গেলেও বিকেলের দিকে বের হব। তুই আয়, এরপর আলোচনা করব কোথায় যাওয়া যায়। আচ্ছা তোরা 10 মিনিট অপেক্ষা কর, আমি আসতেছি 10 মিনিট পর। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো নিচে তার আম্মুর কাছে, বলেই চলে গেল বাইরে। কানে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আর গান গাইতেছে। হঠাৎ নীলা সাগরকে দেখে রিক্সাওয়ালাকে বলতে লাগলো, মামা, রিক্সাটা একটু সামনে রাখেন। 2 মিনিটের জন্য আমি ওই ছেলেটার সাথে কথা বলবো। ঠিক আছে মামানি, রাখতেছি। রিক্সাটা সাইড করে রেখে দিতেই নীলা রিক্সা থেকে নেমে সাগরের সামনে চলে আসলো। এদিকে সাগর নীলাকে দেখে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। সাগরকে এভাবে কাঁপাকাঁপি করতে দেখে বলতে লাগলো, আরে তুমি এইভাবে কাঁপাকাঁপি করতেছো কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? হ্যাঁ, আমি তোমার কিছুই করব না। আমাকে পছন্দ হয়েছে নাকি তোমার? নীলার কথা শুনে সাগর সোজা হয়ে দাঁড়িয়ে মুখে একটা হাসি নিয়ে বলতে লাগলো, পছন্দ হবে না কেন? আপনি দেখতে যেই হট, মন তো চাইছিল ওইখানেই আপনার সাথে রোম্যান্স করতে, কিন্তু আপনার বান্ধবী তো রোম্যান্স করতে দিল না। সাগরের এমন কথা শুনে নীলা কিছুটা লজ্জা পেল আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমার নাম্বার দিয়ে যাইতেছি, রাতে ফোন দিয়েও কথা বলবো, কেমন? 01916244555। ওকে, এটা হচ্ছে আমার নাম্বার। আর ভুলেও কিন্তু এই নাবিলার সামনে পড়বে না, কারণ ওই মেয়েটা খুব ডেঞ্জারাস। এই দেখো, তোমাকে নিয়ে একটু প্রশংসা করছিলাম, তাই বলে আমার গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিয়েছে। ইস, জানেমান ব্যথা পাইছো? আচ্ছা এখন চলে যাও, রাতে সব ব্যথা দূর করে দিব। ঠিক আছে, আর রাতে ফোন দিবে কিন্তু। না না, ফোন দিলে কিন্তু কালকে কলেজে ধরবো তোমাকে। এই বলে নীলা রিক্সায় উঠে গেল। রিক্সাওয়ালা মামা রিক্সা চালিয়ে চলে গেল। এইদিকে সাগর চলে আসলো তার বন্ধুদের কাছে। সাগরকে দেখে সজীব বলতে লাগলো, কিরে সাগর, রাস্তায় দেখলাম একটা মেয়ের কাছ থেকে নাম্বার নিলি, আবার কি জন্য বললি? মেয়েটা লজ্জা পাইছে। কী সব চলতেছে তোদের মধ্যে? আমাদের একটু বলবি, আমরাও না হয় শুনি। আরে তেমন কিছু না, আজকে কলেজে গিয়েছিলাম,
তোদের তো কলেজে পাই নাই, তাই চলে আসছিলাম। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে ডাক দিয়েছিল, এরপর এই কাহিনী। ও আচ্ছা, তুই তো সব সময় সিনিয়র মেয়েদের দৌড়ানি খাস, তবে ভালোই হলো। কিন্তু মেয়েটাকে তো দেখতে হয়, যদি সুন্দর হয় মেয়েটা তাহলে তুই বিয়ে করতে পারিস, আর তার বান্ধবীদের না হয় আমরা বিয়ে করে নেব। শালা আর বলিস না, মেয়েটার সব কিছুই বড় বড়। ওই মেয়েকে বিয়ে করলে আমার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। কয়টা ছেলের সাথে রিলেশন করেছে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। সাগর, তোর এটা ভুল ধারণা। মেয়েটা রিলেশন নাও তো করতে পারে, তাই না? তো সব কিছু জেনে বুঝে সামনের দিকে পা বাড়াবি। আমরা তো আছি, তুই বাঁশ খেলে আমরা না হয় বাঁশের মধু খাবো। শালা, বাঁশের মধু খাইলে আমি খাবো, তোরা খাবি কেন? এখন এসব বাদ দে, বল কোথায় ঘুরতে যাবি? ভাবছিলাম তো একটু সীতাকুণ্ড যাবো, কিন্তু এখন বের হলে ওইখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তাই ওইখানে নাকি কিছুটা দূরে একটা পাহাড় আছে, ওইখানে যাব। তোকেও কিন্তু যেতে হবে আমাদের সাথে, তুই না গেলে মজা হবে না। ঠিক আছে, তবে বাইক দিয়ে যাবি নাকি অন্য কোনো গাড়ি দিয়ে যাবি? আমি আমাদের এক্স করলা গাড়িটা নেব ভাবতেছি, যাতে সবাই যেতে পারি একসাথে আর মজাও করতে পারি। ঠিক আছে, তাহলে তুই তোদের গাড়িটা নিয়ে নিস। আমরা এখানে না হয় 3টায় থাকবো বা 3:30টায়। হ্যাঁ, 3:30টায় থাকলেই চলবে, এত তাড়াতাড়ি আসতে হবে না। এখন চল, যার যার বাসায় চলে যাই। 2:46 বাজে, বাসায় গিয়ে রেডি হয়ে আস্তে আস্তে 3:30 বেজে যাবে। ঠিক বলছিস, চল যাওয়া যাক। এই বলে সবাই যার যার বাসায় চলে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবারও রওনা দিল সবাই। বেশ কিছুক্ষণের মধ্যেই সব বন্ধু একসাথে হয়ে গেল। চল এখন যাওয়া যাক তাহলে। হ্যাঁ চল। সবাই যেতে লাগলো সেই জায়গার উদ্দেশ্যে। অন্যদিকে নাবিলা এবং তার বন্ধুরা বাইক নিয়ে যেতে লাগলো সেম জায়গায়। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো নাবিলারা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মৌসুমি বলতে লাগলো, নাবিলা, ওই দেখ কারা আসতেছে এদিকে। আমাদের মতোই বাইক দিয়ে হয়তো এই জায়গা ঘুরে ঘুরে দেখতে আসছে। ওদেরকে নজর না দিয়ে সামনের দিকে নজর দে, আর পারলে আমাকে কয়েকটা ছবি তুলে দে, এটা অনেক ভালো হবে। নাবিলার কথা শুনে মৌসুমি তার ফোন দিয়ে ছবি তুলে দিতে লাগলো। এদিকে সাগর সামনের দিকে ভালোভাবে তাকিয়ে তাদের দেখে বাইক থামিয়ে দিল ওইখানে। বাইক থামাতে দেখেই সজীব বলতে লাগলো, কি রে, বাইক থামিয়ে দিলি কেন? কোনো সমস্যা হয়েছে নাকি বাইক? কোনো সমস্যা তো হয় নাই বাইকের, কিন্তু সমস্যা হচ্ছে সামনে। ওই যে একটা মেয়ে বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে, ওই মেয়েটা আমাকে দৌড়ানি দিছে কলেজে। এখন যদি আমাকে দেখে তাহলে কি হবে বুঝতে পারছিস? আরে এত চিন্তা করছিস কেন? আমরা তো আছি তোর সাথে, সো নিশ্চিন্তে থাকতে পারিস। চল সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর তুই মুখ থেকে হেলমেট খুলবি না, তাহলেই চলবে। ওরাও তোকে দেখবে না, আর তুইও তাদের দিকে তাকাবি না। সাগর বাইকটা স্টার্ট দিয়ে নাবিলাদের বাইকের কিছুটা সামনে দাঁড় করালো বাইকগুলো। সবাই নেমে পিক তুলতে লাগলো, কিন্তু সাগর তার হেলমেট খুলতেছে না। এটা দেখে নাবিলাদের এক বান্ধবী বলতে লাগলো, আমাদের দেখে দেখ কিভাবে হেলমেট দিয়ে মুখ ঢেকে রেখেছে। মনে হচ্ছে মধু তার মুখে, তাই তো এভাবে ঢেকে রেখেছে। যদি আমরা তার প্রেমে পড়ে যাই? প্রেমে পড়ে যাবেন বলেই তো মুখ ঢেকে রেখেছি। এই ধর্ত শালাকে আমাদেরকে উল্টোপাল্টা কথা বলে শিক্ষা দিয়ে দিতেছি, এখন সবগুলোকে তোর। যেই মিম নাবিলা এবং তাদের বান্ধবীরা সাগরদেরকে ধরতে যাবে, এমন সময় সাগর তার বাইক স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে সজীবকে ধরে ফেলেছে মিম। তোর বন্ধু তো চলে গেছে, এখন তোকে ছাড়িয়ে নিয়ে যাবে কে বলতো? তোকে যদি আমরা এখানে মেরে ফেলে চলে যাই তাহলে কেমন হবে? আপু প্লিজ আমাকে মারবেন না, আমি আব্বু আম্মুর একমাত্র ছেলে। আমাকে যদি মেরে ফেলেন তাহলে তো আমার আব্বু আম্মু অনেক কান্না করবে। আপনারা প্লিজ আমাকে ছেড়ে দেন। ছাড়তে পারি একটা শর্তে, আগে তোর ওই বন্ধুকে ফোন দিয়ে ডেকে আন, যেটা হেলমেট পরা ছিল তাকে। ঠিক আছে, আমি ফোন দিতেছি, দেখি যদি আসে তাহলে তো ভালো, আর না আসলে প্লিজ আমাকে ছেড়ে দিয়েন। সে না আসলে 10,000 টাকা দিয়ে
সে না আসলে 10,000 টাকা দিয়ে এরপর এখান থেকে যাইতে হবে তোকে, তা না হলে গাছের সাথে বেঁধে রেখে আমরা চলে যাব। সজীব ফোন দিল সাগরকে। বেশ কয়েকবার রিং হতে সাগর ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, কী রে শালা, তুই আসতে পারিস নাই? আসবি কিভাবে? এত মোটা শরীর নিয়ে দৌড়াতে পারবি? শালা, তোর জন্য আমি ফেঁসে গেছি, তাড়াতাড়ি আমাকে বাঁচা, নাহলে ওরা আমাকে মেরে ফেলবে, ওদের হাতে ছুরি আছে, প্লিজ আমাকে বাঁচাও সাগর। ভাই, আমি যেতে পারবো না, পরে আবার আমাকে দৌড়ানি দিবে যদি আমার মুখ দেখতে পাই। আয়, বাকিটা আমি সামনে নিব, প্লিজ বন্ধু, তুই সবাইকে নিয়ে আয়, তোর দুইটা পায়ে পড়তেছি, প্লিজ তুই আয়। ঠিক আছে, আমি আসতেছি। এই তোরা চল আমার সাথে। ওইদিকে সজীবকে আটকে রেখেছে, সজীবকে উদ্ধার করতে হবে। এই বলে সাগর তার বাকি বন্ধুদের নিয়ে চলে গেল আবার নাবিলাদের কাছে। বাইকটা রেখে সজীবের কাছে চলে আসলো সাগর। আপু প্লিজ সজীবকে ছেড়ে দেন, সে তো নির্দোষ, অপরাধ তো করেছিলাম আমি, আপনারা আমাকে ধরেন। তোকে ধরবো ঠিক আছে, তার আগে তোর হেলমেটটা খোল, তোর চাঁদ মুখখানা দেখি, এরপর তোকে ধরতেছি। সাগর তার হেলমেট খুলতেই নাবিলা হা করে তাকিয়ে আছে সাগরের দিকে। এটা দেখে সাগর বলতে লাগলো, এই শালা সজীব, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, গিয়ে বাইক স্টার্ট দে। সজীব এক দৌড়ে চলে গেল তার বাইকের কাছে। বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল। এদিকে সাগর দাঁড়িয়ে আছে আর নাবিলার হাবভাব বোঝার চেষ্টা করতেছে। নাবিলা এক পলক তাকিয়ে আছে সাগরের দিকে। এটা দেখে সাগর এক দৌড়ে তার বাইকে উঠে বাইকটা স্টার্ট দিয়ে দিল এক টান। এদিকে মেম নাবিলাকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, নাবিলা, তোর আশিক তো চলে গেছে, এখন কি করবি তুই? তাড়াতাড়ি চল, তাদের ধরতে হবে। তুই আমাকে আগে ডাক দিবি না? ওরা তো অনেক দূর চলে গেছে, ওদের ধরবো কি করে? তোকে সেই কখন থেকে ডাকতাছি, তুই তো একভাবে তাকিয়ে আসিস ছেলেটার দিকে। এখন দেখ চলে গেছে, চল গিয়ে দেখি পাই কিনা তাদের। এই বলে নাবিলা তার বান্ধবীদের নিয়ে চলে গেল বাইকের কাছে। বাইকটা স্টার্ট দিয়ে যেতে লাগলো। সাগর যে দিক দিয়ে গেছে, কিন্তু সাগরকে খুঁজে পেল না। সন্ধ্যায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নাবিলার আম্মু এসে দরজা খুলে দিল। অন্যদিকে সাগর তার বন্ধুদের নিয়ে চলে গেল কিছুটা দূরে। একটা কফি শপ দেখে বাইকটা থামিয়ে সবাই কফি খেতে লাগলো। এবার তো আমাদের জন্য বেঁচে গেলি, আর বডিটা একটু কমা, এমনিতেই তো দৌড়াতে পারিস না। সাগর, তুই আমাকে এটা বলতে পারলি? আমি তো এত ব্যায়াম করি, তবুও তো শরীর কমে না, তো আমি কি করব? এক কাজ কর, তুই প্রতিদিন এভাবেই বাইক দিয়ে কলেজে না গিয়ে হেঁটে হেঁটে কলেজে যা আমার মতো, তাহলে দেখবি 1 মাসের মধ্যে আমার মতো চিকনি চামেলি হয়ে গেছিস। তখন দেখবি তোর উপর সবাই ক্রাশ খাবে। হয়েছে, আর ফাফরবাজি করতে হবে না, চল এখন যাওয়া যাক, বাসার দিকে সন্ধ্যা তো হয়ে এসেছে। এই বলে সজীব, সাগর এবং তার বাকি বন্ধুরা যেতে লাগলো বাড়ির দিকে। বেশ কিছুক্ষণের মধ্যেই সবাই চলে গেল বাসায়। রাতে খাবার টেবিলে বসে আছে সাগর। এমন সময় নীলুফা বলতে লাগলো, ভাইয়া, ঘুরতে তো গেছো, আমার জন্য কি নিয়ে এসেছো দেখি দেখি। আমরা তো গেছিলাম পাহাড়ে ঘুরতে, ওইখানে কিছুই পাই নাই। কালকে তোকে নিয়ে ঘুরতে যাব, বিকেলবেলা রেডি থাকিস তুই। ঠিক আছে ভাইয়া। খালামণি, এখন তাহলে আমি বাসায় চলে যাই, রাত 9টা বেজে গেছে, দেরি করে গেলে আম্মু আবার বকবে। আচ্ছা, সাবধানে যাস। নীলুফা চলে গেল তাদের বাসায়। এদিকে সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই সাগর মনে মনে বলতে লাগলো, আল্লাহ বাঁচাইছে ওই মেয়ের হাত থেকে। আরেকটু যদি ওইখানে থাকতাম, তাহলে ওই মেয়ে কী যে করতো আমাদের আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সাগর। অন্যদিকে নাবিলা বিছানায় শুয়ে শুয়ে সাগরের কথা ভাবতেছে আর মনে মনে বলতেছে, এই ছেলেটার মধ্যে আল্লাহ কি এমন দিয়েছে যে প্রথম দেখায় আমি তার প্রেমে পড়ে গেছি? ছেলেটা তো আমার থেকে অনেক ছোট। এইসব ভাবতেছে নাবিলা শুয়ে শুয়ে। কিছুক্ষণের মধ্যেই নাবিলাও ঘুমিয়ে গেল। সকাল 9টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসে পড়তেই সাগরের আম্মু বলতে লাগলো, কিরে সাগর, আজকে কলেজে যাবি না নাকি? কিরে সাগর, আজকে কলেজে যাবি না নাকি? এত দেরিতে ঘুম থেকে উঠলি যে? আম্মু, কলেজে তো নতুন ভর্তি চলতেছে, এর জন্য ক্লাস হয় না তেমন বেশি, তাই ভাবতেছি আজকে 10টার সময় কলেজে যাব। ও
আচ্ছা, এই নে খাবার, খেয়ে তারপর রেডি হয়ে কলেজে যা। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। কলেজের জন্য রেডি হয়ে চলে গেল বাইরে। এমন সময় সজীবের ফোন কল। সাগর, কোথায় আসিস তুই? তোর জন্য সেই 9টা থেকে অপেক্ষা করতেছি কলেজে, এখনো আসার নাম নেই তোর। এই তো বন্ধু চলে আসতেছি, আর 5 মিনিট সময় লাগবে, রিকশায় উঠে গেছি। তুই তো সেই কখন থেকে বলতেছিস আর 5 মিনিট লাগবে তোর, এখনো 5 মিনিট শেষ হয় নাই, তাড়াতাড়ি কলেজে আয়। সাগর ফোনটা কেটে দিয়ে চলে আসলো কলেজে। মুখে একটা কালো মাস্ক পরে নিল, যাতে তাকে চিনতে না পারে নাবিলা এবং তার বান্ধবীরা। কিন্তু কে জানতো সাগরকে যে চিনে ফেলবে। সাগর সামনের দিকে এগিয়ে যাইতেছে। এমন সময় পেছন থেকে নীলা সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই সাগর, তুমি আমাকে রাতে ফোন দাও না কেন? রাতে তো ফোন দেওয়ার কথা ছিল। আসলে ওইখান থেকে ঘুরে আসার পর ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আর ফোন দিতে পারি নাই। এখন যাই আমি, আপনার বান্ধবী আসতেছে, আর আমার কথা বলবেন না কিন্তু আমি যে কলেজে এসেছি। তুমি চিন্তা করো না, তোমার কথা আমি বলবো না, তুমি যাও, আমি এদিকটা দেখতেছি। সাগর চলে আসলো তার বন্ধুদের কাছে। এদিকে নাবিলা নীলার কাছে এসে বলতে লাগলো, কিরে, ছেলেটা কে ছিল? চিনিস নাকি ছেলেটাকে? অনেকক্ষণ কথা বললি দেখলাম। হ্যাঁ চিনি, আমাদের বাসার কিছুটা দূরে তাদের বাসা। জিজ্ঞাসা করেছিলাম এই কলেজে ভর্তি হয়েছে নাকি। সাগরকে তো খুঁজে পাই নাই, এখন কি করবি তুই? এখানেই থাকবো, যেহেতু মিম বলেছে তার বন্ধুরা এসেছে, সো সাগরও আসবে। আশেপাশে খেয়াল রাখিস, আর যদি তুই কোনো চালাকি করিস তাহলে কিন্তু তোর খবর আছে। কালকে তো একটা চর মেরেছিলাম তোর গালে, আজকে একটা না, গুনে গুনে 3টা মারবো। নাবিলার কথা শুনে নীলা ভয় পেয়ে গেল, কিন্তু বলল না সাগর যে কলেজে এসেছে। নীলা নাবিলার সাথে চলে গেল তাদের আড্ডাখানায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সাগর তার বন্ধুদের বলতে লাগলো, কিরে, এখন কিভাবে কলেজের বাইরে যাব? সামনের দিকে তাকিয়ে দেখ, ডাইনি বসে আছে। তাকে এড়িয়ে যাইতে পারলে তো ভালোই হতো। সে যদি একবার আমাকে দেখে ফেলে তাহলে তো শেষ আমি। শোন সাগর, আমি একটা কথা বলি। আমি এবং সজীব এদিকটা নাবিলাকে কথা বলে ব্যস্ত রাখতেছি, তুই পিছন দিক দিয়ে আকাশ সাগরকে সেফভাবে বাইরে বের করার দায়িত্ব তোর। আর যদি ধরা পড়ে যায় তাহলে মনে রাখিস তোর অবস্থা খারাপ করে ছাড়বো। তুই যা আগে, এদিকটা সামলা, আমি সাগরকে নিয়ে যাইতেছি। সাগর চল আমার সাথে। সাগর আকাশের সাথে যেতে লাগলো। পেছনের দিক দিয়ে এদিকে সজীব আর মিরাজ সামনের দিক দিয়ে যেতে লাগলো। এমন সময় সজীবকে দেখে নাবিলা বলতে লাগলো, এই তোরা দুইজন এদিকে আয়। আপু আমাদের ডেকেছেন নাকি? হ্যাঁ, তোদের ডেকেছি। তোদের সাথে যে আরেকটা চিকন ছেলে ছিল, ওই ছেলেটা আসে নাই আজকে? হ্যাঁ আপু এসেছিল তো, কিন্তু আপনাকে দেখে আবার বাসায় চলে গেছে। আপনি নাকি তার উপর অনেক অত্যাচার করেন, এর জন্য। আমি তার উপর অত্যাচার করি তাই না? দাঁড়া, আর একবার দেখা হোক, এরপর তাকে দেখাচ্ছি কেমন অত্যাচার করি আমি। ওর ফোন নাম্বার আছে তোদের কাছে? আপু সে তো ফোন চালায় না, তার আব্বুর নাম্বার ছিল, ওই নাম্বারে এখন বন্ধ বলে। বাসার ঠিকানা অন্তত জানিস তার, নাকি এটাও জানিস না? আপু সে তো মাত্র কলেজে ভর্তি হয়েছে, তার সাথে আমাদের প্রথম দিন দেখা হয়েছিল, এরপর থেকেই আমরা বন্ধু হয়েছি। আজকে তো 4 দিন হলো সে কলেজে এসেছে, সো তার বাসার ঠিকানা এবং ফোন নাম্বার কিছুই জানি না। যদি জানতে পারি তাহলে আপনাকে জানাবো। তোর মুখ দেখে আমার কেন যেন সন্দেহ হচ্ছে তুই আমার সাথে মিথ্যা কথা বলতেছিস। আপু আমি আপনার সাথে মিথ্যা কথা বলতে যাব কেন? আপনি হচ্ছেন কলেজের সিনিয়র, আপনার সাথে তো মিথ্যা কথা বলা যায় না, তাই না? তাও আবার আমি আপনাকে বড় বোনের চোখে দেখি। কালকে আমাকে বেঁধে রেখেছেন, কিন্তু আমি কিছুই মনে করি নাই। ঠিক আছে, যা এখন। আর শোন, এটা আমার ফোন নাম্বার, যদি ওর সাথে দেখা হয় তাহলে সাথে সাথে আমাকে ফোন দিবি। আমি যেখানেই থাকি না কেন চলে আসব। ঠিক আছে আপু, এখন তাহলে আমরা যাই, ভালো থাকবেন আপনি। এই বলে সজীব চলে গেল ওইখান থেকে কলেজের বাইরে। এদিকে সাগর তার বন্ধুদের সাথে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে। এমন সময় সাগর বলতে লাগলো, বন্ধু, এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে কলেজে আসব আর এই মেয়ের থেকে দূরে থাকব? এক কাজ করি, এই মেয়ের সবগুলো বান্ধবীর সাথে আমি রিলেশন করি, পরে মেয়েটা আমাকে খারাপ ভেবে এমনিতেই দূরে সরে যাবে। ভালো একটা আইডিয়া বের করেছিস তো সাগর।
কিন্তু সবগুলো বান্ধবীর সাথে কিভাবে তুই রিলেশন করবি? তারা যদি বলে দেয় নাবিলাকে, তখন কি হবে? আরে তুই চিন্তা করিস না, কাউকে বলবে না, আমি সেই ব্যবস্থা করব। তোরা শুধু আমাকে একটু সাপোর্ট করবি, আর যদি বিপদে পড়ি তোরা আমাকে উদ্ধার করবি। ঠিক আছে, চিন্তা করিস না তুই। যদি এই বিপদে পড়িস তাহলে তোকে আমরা উদ্ধার করব। এখন চল বাসায় যাই। আর বিকালে কোথাও বের হবি নাকি? হ্যাঁ, নীলুফাকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব। ওই দিন আমি আমার শুয়ে শুয়ে মোবাইলে মেয়েদের সাথে কথা বলছিলাম, ওইটা সে দেখে ফেলেছে। এখন ব্ল্যাকমেইল করতেছে আমাকে, তাই আর কি ঘুরতে নিয়ে যাব। তাহলে তুই সবখান দিয়ে মানকার চিপায় পড়ে আছিস। চিন্তা করিস না, উদ্ধার হয়ে যাবি, আমরা আছি। আর তোর খালাতো বোন নীলুফা কত বড়, একটু সেটিং করিয়ে দিতে পারবি নাকি? ভাই, সে এখনো পিচ্ছি, বয়স মাত্র 13 বছর। আর তোর সাথে রিলেশন করিয়ে দিলে মনে হয় না সে একদিন বেঁচে থাকবে। তুই যেই থাক, আর কিছু বললাম না তোকে। এখন যাই আমি, বিকালে ফোন দিবনে চলে আসিস পার্কে। সাগর চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগর বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলতে লাগলো, আম্মু, নীলুফা আসলে বলবে তাকে রেডি হয়ে আগে থেকে বসে থাকতে। মেয়ে মানুষ, কতক্ষণ জানি লাগে রেডি হতে। আমি রুমে গেলাম একটু ঘুমিয়ে নেই। ঠিক আছে, যা রুমে, আমি বলে দেবো নে নীলুফাকে। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। বিকেলে নীলুফাকে নিয়ে চলে গেল পার্কে। একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল দুইজন। সাগর তার ফোনটা বের করে ফোন দিল তার বন্ধুদেরকে। বেশ কিছুক্ষণ পর সাগরের বন্ধু বান্ধব চলে আসলো। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় পেছন থেকে কে যেন সাগরের শার্টের কলার টেনে ধরলো আর বলতে লাগলো, বাবা, বাবা জীবন, তুমি আমার কাছ থেকে যতই দূরে থাকতে চেষ্টা করো না কেন, আমি তো তোমার কাছে আসবো। কিরে সজীব, তোকে না আমার নাম্বার দিলাম সাগরের সাথে দেখা হলে আমাকে ফোন দেওয়ার জন্য, ফোন দিলি না কেন? আপু, আমি তো মাত্র আসলাম, এসে দেখি সাগর এখানে বসে আছে। ভাবছিলাম ফোন দেব, পরে দেখি আপনি আসতেছেন, তাই আর ফোন দেই নাই। ভালো কাজ করেছিস সাগর। এখন চল আমার সাথে, তোকে নিয়ে একটু চিপায় যাব আদর করার জন্য। তুই বলেছিস না আমি তোকে অত্যাচার করি, আজকে অত্যাচারের মর্ম বুঝিয়ে দেব। এই বলে নাবিলা সাগরকে টানতে টানতে নিয়ে চলে গেল একটা গাছের আড়ালে। সাগরকে গাছের সাথে ঠেসে ধরে সাগরের ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর নাবিলা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কিরে, ভালো লাগছে নাকি খারাপ লাগছে? খারাপ লাগলে বল, আর একটু আদর করে দেই। না না, আর আদর করার দরকার নেই। অনেক আদর করেছো, আমার ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছো। আল্লাহ যে কেন তোমার সামনে আমাকে ফালাইলো, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। এখন ছেড়ে দাও, আশেপাশের মানুষ তাকিয়ে রয়েছে। প্রতিদিন আমার সাথে দেখা করবি কলেজে, আর যদি না দেখা করিস তাহলে যেখানেই পাই তোকে সেখান থেকেই তুলে নিয়ে যাব, এটা মনে রাখিস। আর ওই মেয়েটাকে তোর সাথে তোর হাত ধরে বসে থাকতে দেখলাম। ওই মেয়েটা তো আমার গার্লফ্রেন্ড, এই জন্যই তো আমি আপনার সাথে রিলেশন করতে চাইছিলাম না। আপনি তো আমার সাথে জোর করে করেছেন। এখন সে কি ভাববে? মজা করার জায়গা পাস না, তাই না? মেয়েটার বয়স তো কম করে হলেও 12 থেকে 13 হবে, আর তুই বলতেছিস সে তোর গার্লফ্রেন্ড। দিব কানের নিচে দুইটা। মেয়েটা কে হয় সত্যি করে বল, তা না হলে কিন্তু সত্যি সত্যি মেরে দিব। বলতেছি মেয়েটা হচ্ছে আমার খালাতো বোন। অনেক দিন ধরে বলতেছে ঘুরতে নিয়ে আসার জন্য, তাই আজকে নিয়ে আসলাম। প্লিজ তাকে কিছু বললেন না, না হলে বাসায় গিয়ে আম্মুর কাছে বিচার দিবে। কানের নিচে ঠিক আছে, বলবো না, কিন্তু তোর ফোন নাম্বার দে, যখন ইচ্ছা হবে তখন তোকে ফোন দিব আমি। আমি তো ফোন চালাই না, তাহলে ফোন নাম্বার দেব কোথায় থেকে? এত মিথ্যা কথা বলিস কেন? তোর পকেটে ফোন রাখা, পকেট থেকে তাড়াতাড়ি ফোনটা বের কর, না হলে কিন্তু আরো 2টা দিব। সাগর তার এক হাতে গাল দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো আরেক হাত। নাবিলা তার ফোন নাম্বারটা সাগরের ফোনে সেভ করে দিল। আবার ফোনটা সাগরের পকেটে রেখে দুজনেই বেরিয়ে আসলো গাছের আড়াল থেকে।
এখন চলে যা তোর বন্ধুদের কাছে, আমার কাজ হয়ে গেছে। আর আমার কথা যদি না শুনিস তাহলে তোর কপালে দুঃখ আছে, এটা বলে দিলাম। কিন্তু কি দুঃখ এটা তুই নিজেও জানিস না। সাগর মাথা নিচু করে চলে আসলো সজীব এবং নীলুফার কাছে। সাগর বসে পড়তেই নীলুফা বলতে লাগলো, সাগর ভাইয়া, তুমি গাছের আড়ালে কি করছিলে এতক্ষণ? আর ওই মেয়েটাকে তোমাকে এভাবে শার্টের কলার ধরে টেনে নিয়ে গেছে গাছের আড়ালে? ওই মেয়েটা হচ্ছে একটা শাকচুন্নি। প্রতিদিন এভাবে আমাকে বিরক্ত করে, যেখানে পাই সেখানে। তুই কিন্তু কাউকে বলিস না, পরে তোর উপর ভর করবে। তখন তুই নিজে ঠিক থাকতে পারবি না। টিভিতে দেখিস না ভূতের মুভি, সেইভাবে তোর উপরে ভর করবে। ঠিক আছে ভাইয়া, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু সে তো শাকচুন্নি, তাহলে তোমাকে গাছের আড়ালে নিয়ে গিয়ে কি করলো? এখানে তো করতে পারতো সবকিছু। এটা হচ্ছে শেওড়া গাছের শাকচুন্নি, তাই তো গাছের পিছনে নিয়ে গেছে। তেমন কিছু করে নাই। এই দেখ, গালে চড় মেরেছে, এখনো দাগ আছে। চল, অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম, এখন বাসায় চলে যাই। আম্মুকে কিন্তু তুই কিছু বলিস না। ঠিক আছে, বলবো না। চলো এখন বাসায় চলে যাই। সজীব ভাইয়া, আকাশ ভাইয়া, এখন যাই তাহলে। আবার অন্যদিন দেখা হবে আপনাদের সাথে। এই বলে সাগর আর নীলুফা বাইকে করে চলে গেল। বেশ কিছুক্ষণ পর দুজন চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। দুজনকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে বলতে লাগলো, কি রে, তোরা দুজন এত তাড়াতাড়ি চলে আসলি কেন? আগে তো ঘুরতে গিয়েছিলি, সন্ধ্যার পর বাসায় আসতি, কিন্তু আজকে এত তাড়াতাড়ি চলে আসলি? খালামণি, পার্কে শাকচুন্নি এসেছিল, ভাইয়ার গালের দিকে তাকিয়ে দেখো, চর মেরে লাল করে দিয়েছে। মানে পার্কে শাকচুন্নি কোথা থেকে আসবে? কি রে সাগর, কি হয়েছে বল তো আমাকে। নীলুপা সব কি আবল তাবল বলতেছে? আরে আম্মু, তেমন কিছু হয় নাই, তোমাকে পরে বলবো। নীলুফা, তুই এখন তোদের বাসায় যা, সন্ধ্যা হয়ে এসেছে। আম্মু, আমি আমার রুমে যাইতেছি, ফ্রেশ হয়ে এসে এরপর তোমাকে বলবো। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু বসে আছে সোফায়। সাগর তার আম্মুর কাছে গিয়ে বলতে লাগলো, আসলে আম্মু, আমি গতকালকে কলেজে গিয়েছিলাম না, তখন একটা মেয়ে আমাকে পছন্দ করেছিল। আমি উল্টাপাল্টা বলেছিলাম তাকে, এরপর থেকে মেয়েটা আমার উপর রেগে আছে। যেখানেই এখন আমাকে দেখতে পায় সেখানেই আমার উপর অত্যাচার করে। আজকে আমাকে গাছের আড়ালে নিয়ে লিপ কিস করেছে, আর সাথে গালে চড় মেরেছে। ভালো কাজ করেছে। তুই যাস কেন আন্দাজি কথা বলার জন্য? এখন বস ঠেলা, তুই এখানে বস, আমি ব্যথার মলম নিয়ে আসতেছি। সাগর সোফায় বসে রইল। বেশ কিছুক্ষণ পর তার আম্মু ব্যথার মলম এনে সাগরের গালে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে নাবিলা ফোন দিয়েছে। কলটা কেটে দিল সাগর। এমন সময় সাগরের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এমন, তুই যদি এখন ফোন রিসিভ না করিস তাহলে আমি তোর লোকেশন বের করে তোদের বাসায় চলে আসব। তখন কিন্তু বাকিটা আর বলতে হবে না, আশা করি বুঝে গেছিস। নাবিলা আবার ফোন দিল সাগরকে। সাগর বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলো। বেশ কিছুক্ষণ কথা বলে সাগর ফোনটা কেটে দিল। রাতে খাওয়া দাওয়া করে সাগর তার রুমে এসে ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টা। এমন সময় সাগরের ফোন বেজে উঠল। সাগর ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখতে পেল নাবিলা ফোন দিয়েছে। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, এই মেয়েটা এত রাতে আবার ফোন দিয়েছে কেন? শুধু আজাইরা বকবক করার জন্য ফোন দেয়। ফোন রিসিভ করব না, সাইলেন্ট করে রেখে দেই, যা হবার কালকে দেখা যাবে। এই বলে সাগর তার ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। এদিকে নাবিলা বারবার ফোন দিতেছে। প্রায় 10 বার ফোন দেওয়ার পর সাগর ফোন রিসিভ করতেছে না দেখে নাবিলা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপারে, ছেলেটা ফোন রিসিভ করতেছে না কেন? ফোন সাইলেন্ট করে রেখে দিয়েছে নাকি? কালকে কলেজে যাক, এরপর জিজ্ঞাসা করব। আমার ফোন রিসিভ না করা, এখন কি করি? রাত তো 3টা বাজে, এত রাতে তো কেউ অনলাইনে নাই, কার সাথে কথা বলি? এসব কথা চিন্তা করতে করতে নাবিলা ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় সাগর দাঁড়িয়ে আছে নাবিলার সামনে মাথা নিচু করে। এদিকে নাবিলার হাতে একটা লাঠি। এমন সময় নাবিলা বলতে লাগলো, কি রে, কালকে রাতে এতগুলো ফোন দিলাম, রিসিভ করলি না কেন? ফোন কোন মেট চিপায় রেখেছিলি যে আমার ফোন রিসিভ করতে পারলি না? ফোন সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারি নাই ফোন দিয়েছো। এটার জন্য আমাকে এভাবে ডেকে এনে সবার সামনে অপমান করতেছো। এই অপমানের প্রতিশোধ কিন্তু আমি নিব।
এই অপমানের প্রতিশোধ কিভাবে নিবি শুনি? লিপকিস করে নাকি জড়িয়ে ধরে বুকের ওপর মাথা রেখে আদর করে? এইভাবে আদর করব না, দেখবে কিভাবে আদর করি। নীলা চলো একটু দেখিয়ে দিই তোমার বান্ধবীকে কিভাবে আদর করি। এই বলে সাগর নীলাকে টান মেরে তার কাছে নিয়ে আসলো। যেই নীলার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে যাবে এমন সময় ঠাস করে নাবিলা তার হাতের লাঠিটা দিয়ে সাগরের পাছায় বাড়ি মেরে দিল। বাড়িটা বেশ জোরেই লেগেছে। এইদিকে সাগর তার পাছায় 2 হাত দিয়ে লাফাতে লাগলো আর বলতে লাগলো, ও মা গো, মরে গেলাম গো, এই মেয়ে আমাকে মেরে ফেলবে গো। কে কোথায় আছো, বাঁচাও আমাকে। বন্ধু সজীব, আকাশ, তোরা কোথায় আছিস, আমাকে বাঁচা। তুই আমার বয়ফ্রেন্ড হয়ে আমার সামনে অন্য মেয়ের সাথে লিপকিস করতেছিস? এটা আমি দেখব কিভাবে? আর নীলা, তোর একটুও লজ্জা করলো না? তুই আমার বয়ফ্রেন্ডের সাথে লিপকিস করেছিলি? দেবো নাকি তোরে একটা? আমি কি জানতাম তোর বয়ফ্রেন্ড আমার সাথে লিপ কিস করতে বসবে? আমি তো ভাবছিলাম অন্য কিছু করবে। তুই এটা মোটেও ঠিক করলি না। সিনিয়র হয়েছিস কই, একটু ছেলেটাকে ভালোবাসবি, তা না করে তুই ছেলেটাকে এভাবে মারতেছিস। আমি হলে এভাবে কখনোই মারতাম না, শুধু রোমান্টিক আদর করতাম। এটা তো তোমার বান্ধবী না, এটা হচ্ছে একটা শাকচুন্নি, একটা ডাইনি, এটা হচ্ছে একটা কাল নাগিনী। তোর কপালে জামাই জুটবে না, এই বলে দিলাম। তুই আমাকে কখনোই পাবি না। আমাকে বিয়ে করার আগে আমি কচু গাছের সাথে ফাঁসি নিয়ে আত্মহত্যা করব, যাতে তুই আমাকে কোনোদিন কাছে পেতে না পারিস। আহারে বাবুটা, আমার রাগ করেছো আমার উপর? প্লিজ রাগ করো না বাবু, আমি তো তোমার ভালো চাইছিলাম, কিন্তু তুমি তো আমার উপর অভিমান করেছো। তুমি যদি নীলাকে এভাবে না টান দিয়ে আমাকে টান মারতে, তাহলে আমি তোমার সাথে লিপকিস না করে জড়িয়ে ধরে বুকের সাথে আগলে নিতাম আর সবাইকে বলতাম তুমি আমার জান। আর বলার দরকার নেই, তুই একটা অত্যাচারী শাকচুন্নি, অত্যাচারী ডাইনি, অত্যাচারী রাক্ষসী। এখন আমি গেলাম, তুই আমার পিছু করবি না। এই বলে সাগর এক দৌড় দিয়ে চলে আসলো তার বন্ধুর কাছে। এদিকে সজীব অপলকভাবে তাকিয়ে আছে সাগরের দিকে। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সজীব বলতে লাগলো, ভাই তুই এই মেয়ের অত্যাচার কীভাবে সহ্য করিস? আমি হলে তো সত্যি সত্যি কচু গাছের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতাম। তুই এখনও এই মেয়ের অত্যাচার সহ্য করতেছিস? না, আর এই মেয়ের অত্যাচার সহ্য করব না। এই মেয়ে যত যাই বলুক না কেন, এই মেয়ের কাছে আমি আর আসবো না। আমি এই কলেজ থেকে ট্রান্সফার নিয়ে অন্য কলেজে ভর্তি হব। ভাই তুই আগে এখানে একটু বস, তোর পাছায় আমি একটু বরফ লাগিয়ে দিই। পাছাটা উঁচু হয়ে গেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ফুলে বাস্ট হয়ে যাবে। ভাই আমি এখন বাসায় যাই, যদি কালকে বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর না বেঁচে থাকলে আমার মৃত্যুর খবরটা একটু ওই শাকচুন্নির কাছে পৌঁছে দিস। কী ভাবছিলাম আর কি হলো। এই বলে সাগর কোনো রকম চলে আসলো তার বাইকের কাছে। বাইকটা স্টার্ট দিয়ে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের মুখ কালো হয়ে আছে দেখে বলতে লাগলো, কিরে সাগর, তোর মুখ কালো হয়ে আসছে কেন? কেউ কিছু বলেছে নাকি? না আম্মু, কেউ কিছু বলে নাই, এমনিতেই কালো হয়ে গেছে। আর ব্যথার মলমটা কোথায়, আমাকে একটু দাও তো। হঠাৎ তুই ব্যথার মলম দিয়ে কি করবি? কোথাও ব্যথা পাস নাই তো তুই? না আম্মু, কোথাও ব্যথা পাই নাই, তোমাকে দিতে বলেছি, তাড়াতাড়ি দাও ব্যথার মলমটা। সাগরের আম্মু সাগরকে ব্যথার মলমটা দিয়ে দিতেই সাগর মলমটা নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে প্যান্টটা খুলে ফেলে, লুঙ্গিটা পরে পাছায় মলম লাগাতে লাগলো। বেশ কিছুক্ষণ মলম লাগানোর পর বিছানায় শুয়ে পড়লো উপর হয়ে, মানে পাছাটা উপরের দিক দিয়ে শুয়ে পড়লো। ফ্যানের বাতাসে সাগরের পাছা শুধু জ্বলতেছে। আল্লাহ গো, এবারের মতন বাঁচিয়ে নাও, আর কোনোদিন ওই মেয়ের সামনেও যাব না। এইসব বলতেছে সাগর আর তার চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা পানি পড়তেছে। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুমিয়ে গেল। বিকেলে তার আম্মুর ডাকে ঘুম ভাঙলো। সাগরের আম্মু দরজার বাহির থেকে ডাকতেছে, সাগর বাবা দরজা খোল, সাগর বাবা দরজা খোল। তোর কি হয়েছে? সেই সকালবেলা রুমের ভিতর ঢুকেছিস দরজা বন্ধ করে, এখনো দরজা খুলিস নাই? আম্মু তুমি নিচে যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার কিছুই হয় নাই। রাতে একটু কম ঘুম হয়েছে তো, এর জন্য আর কি এতক্ষণ ঘুমিয়েছিলাম।
সাগরের আম্মু কিছু না বলে চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর সাগর ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আব্বু বসে আছে। সাগর তার আব্বুর পাশে গিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাগরের আব্বু বলতে লাগলো, কিরে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আসিস কেন? এখানে এসে বস। আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি না। আব্বু আমার যদি এরকম দশা না হইতো তাহলে কখনোই এভাবে দাঁড়িয়ে থাকতাম না। এইসব মনে মনে বিড়বিড় করতেছে সাগর। এমন সময় সাগরের আব্বু সাগরের হাত ধরে টান মেরে তার পাশে বসিয়ে দিতেই সাগর জোরে চিৎকার করে উঠল। আম্মু! সাগরের এমন চিৎকার শুনে সাগরের আব্বু আম্মু ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, বাবা তোর কি হয়েছে? এভাবে চিৎকার করে উঠলি কেন? কোথাও কি ব্যথা পেয়েছিস নাকি? না আম্মু, আমি ব্যথা পাই নাই। আমি রুমে যাই। তোমার ছেলে যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে একটু পর। এই বলে সাগর চলে গেল তার রুমে। এদিকে সাগরের আম্মু আব্বু চিন্তায় পড়ে গেল। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলে দিতেই দেখতে পেল সজীব দাঁড়িয়ে আছে। সজীবকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, বা সজীব, সাগরের কি হয়েছে? সে এমন করতেছে কেন এখন? সোফায় তার আব্বু বসতে বলেছিল, কিন্তু সে বসতেছে না দেখে তাকে টান মেরে সোফায় বসিয়ে দিতেই সে চিৎকার করে উঠল। সাগর কি অ্যাক্সিডেন্ট করেছে? না আন্টি, সাগর অ্যাক্সিডেন্ট করে নাই। সাগরের তেমন কিছু হয় নাই, আপনারা চিন্তা করবেন না, সে ভালো হয়ে যাবে। আমি চলে এসেছি, দেখতেছি কি হয়েছে সাগরের। এই বলে সজীব চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে। সাগরের এমন অবস্থা দেখে সজীবের বুকটা কেঁপে উঠল। সজীব দরজাটা ভালোভাবে লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। সাগর সজীবকে দেখে বলতে লাগলো, আমি মরে গেছি নাকি বেঁচে আছি দেখতে আসলি নাকি? এক কাজ কর, ফ্যানের সাথে একটা রশি ঝুলিয়ে দে। আমি আত্মহত্যা করি। ওই মেয়ের জন্য। না তো আমি কিছু করতে পারতেছি, না তো আমি ঠিকমতো খাইতে পারতেছি। বন্ধু চিন্তা করিস না, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। এই দেখ, আমি তোর জন্য মলম নিয়ে এসেছি। এটা 3 দিন লাগালেই সুস্থ হয়ে যাবে, আর এই ট্যাবলেটগুলো খাইতে হবে। আমি উঠে বসতে পারতেছি না, আর তুই বলতেছিস আমি এই ট্যাবলেটগুলো খাবো? তোর ট্যাবলেট তুই খা, আমার খাওয়ার দরকার নেই। এই বলে সাগর বালিশে মুখ গুজে আবারও কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সজীব মলমটা এবং ওষুধগুলো টেবিলের উপরে রেখে চলে গেল নিচে। সাগরের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনি অল্প একটু খাবার নিয়ে সাগরকে খাবার খাইয়ে টেবিলের উপরে কিছু ট্যাবলেট আছে, ওইগুলো খাইয়ে দিবেন। আর মলমটা বলবেন লাগানোর জন্য, তাহলে সুস্থ হয়ে যাবে সে। আমি এখন চলে যাইতেছি, যদি দরকার পড়ে তাহলে আমাকে ফোন দিবেন, আমি চলে আসবো। ঠিক আছে বাবা, যাও তাহলে তুমি। সজীব চলে গেল। এদিকে সাগরের আম্মু সাগরের জন্য অল্প একটু খাবার নিয়ে চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর শুয়ে আছে। সাগরের আম্মু সাগরের পাশে বসে বলতে লাগলো, বাবা তোর কি হয়েছে? আমাকে বা তোর আব্বুকে বল, না বললে আমরা সমাধান করব কিভাবে? আম্মু, তোমাকে ওই দিন বলেছিলাম না মেয়েটার কথা? ওই মেয়েটা আজকে আমাকে একটা লাঠি দিয়ে আমার পাছায় বাড়ি মেরেছে, অনেক জোরে। পাছায় দাগ হয়ে গেছে, আমি ভালোভাবে বসতেও পারতেছি না। আচ্ছা তুই একটু সোজা হ, আমি খাইয়ে দিতেছি। আর তোর আব্বুকে পাঠাচ্ছি একটা ডাক্তার নিয়ে আসার জন্য। তুই আমাদের একমাত্র ছেলে, তোর এই অবস্থা দেখে আমাদের একটুও ভালো লাগছে না। এই বলে সাগরের আম্মু সাগরকে খাবার খাইয়ে দিয়ে চলে গেল নিচে। সাগরের আব্বুকে পাঠিয়ে দিল ডাক্তার আনার জন্য। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বু ডাক্তার নিয়ে চলে আসলো। ডাক্তার সাগরের এই অবস্থা দেখে বলতে লাগলো, চিন্তার কোনো কারণ নেই। এই যে এই ওষুধগুলো আর এই মলমটা লাগাইলেই ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে 3 দিনের মধ্যে। আর এইরকম অবস্থা কে করেছে? মনে হচ্ছে একটা পেতনিও এভাবে কাউকে মারে না। ডাক্তার আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে গেল। রাত প্রায় 1টা। সাগরের ঘুম ভেঙে গেল। বিছানা থেকে উঠে কোনো রকম চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসলো সাগর। এসে দেখে তার ফোনটা বাজতেছে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নাবিলা কল দিয়েছে। কলটা ধরলো না সাগর। আমার সারা জীবন মনে থাকবে এই কথা। তুই আমার এমন অবস্থা করেছিস, আমি তো তোকে ছেড়ে দেব না। তোর কাছ থেকে আমি প্রতিশোধ নেব, দেখে নিস। তুই মেয়ে হয়েছিস তো কি হয়েছে, একদিন না একদিন আমি প্রতিশোধ নেব।
এই বলে সাগর আবার বিছানায় শুয়ে পড়ল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। সাগর সে নিজেকে একটু সুস্থ মনে করলো, তাই চলে গেল নিচে। আস্তে আস্তে সোফায় বসে পড়ল সাগর। এমন সময় সাগরের আম্মু সাগরের জন্য কিছু ফল আর ডিম দুধ নিয়ে আসলো। সাগর বাবা, এগুলো খেয়ে নে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি তুই। আম্মু, এসবের কি দরকার ছিল? তোমাকে বারণ করেছিলাম না এসব না আনার জন্য? এসব তোর আব্বু এনে দিয়ে গেছে আর বলেছে খাওয়ার জন্য। কয়েকদিন বাইরে বের হতে হবে না তোর। একেবারে সুস্থ হয়ে এরপর বাইরে বের হবি। ঠিক আছে আম্মু। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর সাগরের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে আকাশ ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশ বলতে লাগলো, সাগর, এখন কেমন আছিস? আগের থেকে কিছুটা সুস্থ হয়েছিস নাকি ডাক্তার নিয়ে আসতে হবে? ডাক্তার নিয়ে আসার দরকার নেই। আব্বু কালকে ডাক্তার নিয়ে এসেছিল, কিছু ওষুধ দিয়ে গেছে। আর শোন, ওই শাকচন্নি যদি আমার কথা জিজ্ঞেস করে, ভুলেও আমার কথা বলবি না। তুই পাগল হয়েছিস? আমি ওই মেয়েকে তোর কথা বলতে যাব? যে মেয়ে আমার বন্ধুর এই হাল করেছে, আমি ওই মেয়েকে কোন দুঃখে বলতে যাব তোর কথা? বিকালে আমি তোদের বাসায় আসতেছি, এখন রাখলাম। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকিং করতেছে। এমন সময় তার ফোনটা আবারও বেজে উঠল। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই নীলা বলতে লাগলো, সাগর, কেমন আছো এখন? শুনেছি তুমি নাকি অসুস্থ হয়ে গেছো। আসতে হবে নাকি আমাকে? কারোর আসার দরকার নেই। আপনি আপনার বান্ধবীকে নিয়ে আসবেন, আমি জানি। তাই আসার দরকার নেই। আপনি যেখানে আছেন ওইখানেই থাকেন। আর দয়া করে প্লিজ আমাকে ফোন দিবেন না। আমি আর আপনাদের সাথে যোগাযোগ রাখতে চাই না। আমি কি অপরাধ করেছি? আমি তো তোমার বন্ধু হয়ে থাকতে চাইছিলাম, কিন্তু ওই নাবিলা আমাদের বন্ধুত্বটা ভেঙে দিয়েছে। আমি তো ভাবছিলাম উনি আমাকে সত্যি সত্যি ভালোবাসে। কয়েকদিন ওনার ভালোবাসা দেখার পর এরপর আমিও ওনাকে ভালোবাসতাম, কিন্তু উনি আমার যেই অবস্থা করেছে, কখনোই ওনাকে ভালোবাসা যাবে না। আপনার প্রতি আমার একটা হিংসা তৈরি হয়েছে। ওনাকে আর দেখতে মন চায় না আমার। সাগর নীলার সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে সাগর ঘুমিয়ে গেল। এদিকে নাবিলা বসে আছে কলেজের মাঠে। এমন সময় মিম আসলো। নাবিলাকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে নাবিলা, এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? কেউ কিছু বলেছে নাকি? কালকে যা করেছি সাগরের সাথে, এটা করা আমার একদম উচিত হয় নাই রে মিম। এখন সাগরের কাছে কিভাবে মাফ চাইবো এটা ভাবতেছি। সে কি আমাকে মাফ করবে? এটা একমাত্র তুই জানিস সে তোকে মাপ করবে কি না। তুই যে কাজটা করেছিস এটা মোটেও ভালো করিস নাই। ছেলেটি একটু ফাজিল হলেও খুব ভালো। তুই যদি তাকে ভালো রাখতে না পারিস তাহলে আমাকে বা নীলাকে দিয়ে দে। আমরা তা কিভাবে তাকে ভালো রাখি? তোর চাইতে দ্বিগুণ ভালো থাকবে আমাদের কাছে। আমি কখনোই সাগরকে দেব না তোদের কাছে। আজ থেকে সাগরকে সব সময় আদরে রাখবো। তাকে কখনোই কষ্ট দিব না আমি। তোর কাছে সাগরের নাম্বার আছে? সে তো আমাকে ব্লক করে দিয়েছে। অন্য নাম্বার দিয়ে ফোন দিয়েছিলাম, সিম বন্ধ বলতেছে। সাগরের সিম বন্ধ বলবে? তুই যে কাজটা করেছিস এটা ভালো করিস নাই। সাগর এখন বিছানায় পড়ে আছে। হাসি খুশি ছেলেটার তুই এই অবস্থা করেছিস আমি কখনোই ভাবতে পারি নাই তুই যে এতটা নিষ্ঠুর হবি। তোর সাথে বন্ধুত্ব না রাখাই ভালো। আজ থেকে আমাকে আর ফোন দিবি না। এই বলে নীলা চলে গেল ওইখান থেকে। এদিকে মিম কি যেন ভেবে বলতে লাগলো, নীলা যা বলেছে একদম ঠিক বলেছে। নাবিলা, তুই অনেক নিষ্ঠুর। আমিও তোর সাথে থাকতে চাই না। আর যেদিন তুই ভালো হবি ওই দিন আমাকে না হয় ফোন দিস। এখন গেলাম। এই বলে মিম চলে গেল ওইখান থেকে। এদিকে নাবিলা বসা থেকে উঠে চলে আসলো সজীবের কাছে। এইদিকে সজীব তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় নাবিলাকে দেখে ওইখান থেকে উঠে চলে আসলো নাবিলার কাছে আর বলতে লাগলো, কি ব্যাপার আপু, কোনো দরকার নাকি? তুমি তো আগে কখনো এই সাইডে আসো না। যদি দরকার হয় তাহলে বলো, দেখি কীভাবে হেল্প করতে পারি।
সজীব সাগরের সাথে আমার দেখা করিয়ে দিতে পারবে? সাগরের সাথে মাফ চাইবো, সাগরের কাছে মাফ চাইবো। আমি তার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার মনে হয় না সাগর আপনাকে মাফ করবে। আপনি যে কাজটা করেছেন এই কাজের জন্য অনেক পস্তাতে হবে আপনাকে। সাগর দেখতে চাইছিল আপনি তাকে কতটা ভালোবাসেন। আপনি ভালোবাসার এই প্রতিদান দিলেন। আসলেই সাগর একদম সত্যি কথা বলতো, ভালোবাসলে কষ্ট পেতেই হবে। এটা আজকে আপনি প্রমাণ করে দিলেন। দয়া করে সাগরের জন্য অপেক্ষা করবেন না। সাগরকে একা থাকতে দেন, ভালো থাকতে দেন। আর আমাদেরকেও ডাক দিবেন না এই ব্যাপারে। যদি অন্য কোনো হেল্প লাগে বলবেন, করতে রাজি আছি। এই বলে সজীব আবারও তাদের বন্ধুদের কাছে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সজীব আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো। আকাশ, আমি যা যা বলছি তা কি রাইট বলছি নাকি ভুল আছে? ভুল থাকলে আমাকে একটু বল, আমি না হয় আর একটু বাড়িয়ে বলে দেব। তোর কথার ভুল নেই একটু। যা বলেছিস একদম সত্য বলেছিস। এই মেয়ে সাগরকে কখনোই সুখে রাখতে পারবে না। আমরা সব জেনে বুঝে সাগরকে কখনোই বিপদে ফেলবো না। সাগর আমাদের বন্ধু। আমি চাই না সাগর আমাদের থেকে দূরে থাক। এসব বলতেছে আকাশ। দুপুর গড়িয়ে বিকেল হলো। আকাশ, সজীব এবং তার আরও কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে চলে গেল সাগরদের বাসায়। রাত অবধি আড্ডা দিয়ে চলে আসলো যে যার বাসায়। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। এই 3 দিন সাগর অনেক কষ্ট পেয়েছে। ঘর থেকে বের হতে পারে নাই। একেবারে মনে হয়েছে তার কাছে জেলখানা এটা। সাগর রেডি হয়ে কলেজে চলে গেল। আশেপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। সামনের দিকে তাকাতেই গাছের নিচে খেয়াল করলো আগের জায়গায় এখন আর কেউ বসে না। সাগর সামনের দিকে এগিয়ে যাইতেছে, এমন সময় কোথা থেকে যেন মিম চলে আসলো সাগরের সামনে আর বলতে লাগলো, সাগর, এখন কেমন আছো তুমি? আমরা নাবিলার সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছি। তার মতো বান্ধবী আমাদের দরকার নেই। সে তোমার উপর অত্যাচার করতে পারছে। কখন আমাদের উপর অত্যাচার করবে সেটা সে নিজেও জানে না। এটা আপনারা অনেক ভুল করেছেন। সে হয়তো একটা ভুল করে ফেলেছে, তাই বলে আপনারা তার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিবেন? এটা একদম ভালো করেন নাই। আচ্ছা, এখন আমি ক্লাসে যাই। স্যার প্রবেশ করেছে ক্লাসে। এই বলে সাগর চলে গেল ক্লাসে। বেশ কয়েকটা ক্লাস করে বাইরে চলে আসলো। আশেপাশে আবারও ঘুরে ঘুরে তাকাচ্ছে। এটা খেয়াল করলো সজীব আর বলতে লাগলো, তুই যাকে খুঁজতেছিস সে 2 দিন ধরে কলেজে আসে না। হয়তো কোনো সমস্যা হয়েছে। আর সমস্যা হবে কি করে? সে নিজেই তো একটা সমস্যা। এখন চল কোথাও থেকে ঘুরে আসি। এই 3-4 দিন ঘুরতে পারি নাই তোর জন্য। তুই আমাদের সাথে না থাকলে ঘুরতে মজা লাগে না। সাগর কিচ্ছু বলল না। সবার সাথে চলে গেল ঘোরার জন্য। চলুন নাবিলার খবর জেনে আসি, সে কি করতেছে। নাবিলা তার রুমের এক কোণে বসে আছে আর কান্না করতেছে। এদিকে নাবিলার আম্মু দরজার বাইরে দাঁড়িয়ে থেকে বলতেছে, নাবিলা মা, প্লিজ দরজাটা খোল। আজকে 2 দিন ধরে তুই কিচ্ছুই খাচ্ছিস না। কি হয়েছে তোর? আমাদের বল। তোর কিছু লাগবে নাকি? লাগলে বলতে পারিস, আমি তোর আব্বুকে বলতেছি এনে দেওয়ার জন্য। হ্যাঁ আম্মু, আমার একটা জিনিস লাগবে। এই ছেলেটাকে ভালোবাসি, সেই ছেলেটাকে এনে দিতে পারবে তোমরা? যদি পারো তাহলে আমি এই ঘর থেকে বের হব। তাছাড়া আমি এই ঘর থেকে বের হব না। আচ্ছা, তুই বাহিরে আয়, আগে খাওয়া দাওয়া করে নে। এরপর আমি তোর আব্বুকে ফোন দিয়ে বলতেছি তাড়াতাড়ি বাসায় আসার জন্য। আর তোর আব্বু বাসায় আসলে আমি আর তোর আব্বু না হয় ওই ছেলের বাসায় যাব। যে করেই হোক ওই ছেলেকে নিয়ে আসবো। আগে তোমরা নিয়ে আসো, এরপর আমি এই ঘর থেকে বের হব। নাবিলার আম্মু বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরও নাবিলা বের হলো না। এদিকে নাবিলার আম্মু ফোন দিল নাবিলার আব্বুকে। বেশ কিছুক্ষণ পর নাবিলার আব্বু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নাবিলার আম্মু এসে দরজা খুলে দিল আর বলতে লাগলো, নাবিলার আব্বু, নাবিলা একটা ছেলেকে পছন্দ করে। এখন সেই ছেলেকে এনে দিলে সে নাকি রুম থেকে বের হবে, এছাড়া রুম থেকে বের হবে না। ছেলেটার বাসার ঠিকানা দিতে বলো, আমি যাইতেছি। যে কারণে হোক আমি ছেলেটাকে নিয়ে আসব। নাবিলার আম্মু আবারও চলে আসলো নাবিলার রুমের সামনে। নাবিলাকে ডাক দিয়ে বলতে লাগলো, মা নাবিলা, তোর আব্বু এসেছে, তুই একটু বাইরে আয়। তোর আব্বু তোর সাথে কথা বলবে। ছেলেটার বাসার ঠিকানা দিতে বলতেছে তোর আব্বু। ছেলেটার বাসার ঠিকানা আমি নিজেও জানি না, আমার বান্ধবীরা জানে। ওরাও আমার সাথে কথা বলে না, ওরা আমার থেকে দূরে চলে গেছে। আচ্ছা মা,
তুই আগে বাইরে বের হয়ে খাওয়া দাওয়া কর। আমি যাইতেছি কলেজে ছেলেটার বাসার ঠিকানা নিয়ে, এরপর ছেলেটার বাসায় যাব। নাবিলা দরজাটা খুলে বাহিরে বেরিয়ে আসলো। বেশ কিছুক্ষণ পর নাবিলা তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি ছেলেটার উপর অনেক অত্যাচার করেছি। এর জন্য ছেলেটা আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। এই কিছুদিন আমার যে কি হয়েছে আমি নিজেও বলতে পারি না। ভালোবাসলে মা এরকম করতে হয় না। আচ্ছা যাই হোক, যেহেতু করে ফেলেছিস একটু ভুল, দেখ ছেলেটা তোকে মাপ করে কিনা। তোর আব্বু তো গেছে, এখন দেখা যাক কি হয়। নাবিলা খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতেছে। এদিকে নাবিলার আম্মু সাগরের বাসার ঠিকানা নিয়ে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের আম্মুকে দেখে নাবিলার আব্বু বলতে লাগলো। এইসব কথা বলতেছে সাগরের আম্মু আর নাবিলার আব্বু। এমন সময় সাগর আসলো। সাগরকে দেখে নাবিলার আব্বু বলতে লাগলো, আসসালামু আলাইকুম, এখানে কি সাগর আছে? সাগর তো বাসায় নেই, কিন্তু আপনি কে আর সাগরকে খোঁজাখুঁজি করতেছেন কেন? বলে আমার মেয়ে সাগরকে খুব ভালোবাসে। সাগরের সাথে কি যেন নিয়ে ঝগড়া হয়েছে। আজকে 2 দিন হয়েছে আমার মেয়ে কিছুই খায় না, ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আমার একটা মাত্র মেয়ে, প্লিজ আপনি সাগরকে ফোন দিয়ে বলেন আসার জন্য। আপনি কি নাবিলার আব্বু? হ্যাঁ, আমি নাবিলার আব্বু। আমাকে চেনেন নাকি আপনি? আমার ছেলের এই অবস্থা করেছে আপনার মেয়ে, আর আমি আপনাকে চিনব না? আমার ছেলেকে কখনোই আপনার সাথে পাঠাবো না। আমি আপনার 2টা পায়ে পড়তেছি, প্লিজ এমন করবেন না। আমার মেয়েটা না হয় আত্মহত্যা করবে। প্লিজ সাগরকে আমার সাথে পাঠান। আমি কখনোই আমার ছেলেকে পাঠাবো না। এই মেয়ের চাইতে আমি অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেবো আমার ছেলের। তবুও আমি আপনার মেয়ের কাছে আমার ছেলেকে পাঠাবো না। বাবা সাগর, আমার মেয়েকে বাঁচাও। নাবিলা তোমার জন্য কান্না করতে করতে একেবারে শেষ হয়ে গেছে। সে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। আজকে 2 দিন ধরে কিছুই খায় না। আজকে 2 দিন ধরে কিছুই খাচ্ছে না। প্লিজ বাবা, তুমি আমার সাথে আসো। দেখুন, আপনার মেয়ে আমার সাথে যে আচরণ করেছে, আমি কখনোই আপনার মেয়ের কাছে যাব না। আপনি এখান থেকে চলে যান। যেদিন আপনার মেয়ে আমার পা ধরে মাপ চাইতে পারবে, ওই দিন আমি আপনার মেয়ের কাছে যাব। আমার মেয়ের বদলে আমি তোমার পা ছুঁয়ে মাপ চাইতেছি। প্লিজ বাবা, তুমি আমার সাথে আসো। আমার একটা মেয়ে, তার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি নিয়ে বেঁচে থাকবো? এটা তো আমার দেখার বিষয় না আপনারা কি নিয়ে বেঁচে থাকবেন। আমি যেটা বলেছি এটা যদি হয় তাহলে আপনার মেয়ে আমার কাছে আসতে পারবে। এখন আপনি যেতে পারেন। নাবিলার আব্বু আর কিছু না বলে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই নাবিলা এসে দরজা খুলে দিল। আশেপাশে তাকিয়ে সাগরকে না দেখতে পেয়ে বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, তোমার সাথে সাগর আসে নাই নাকি? না রে মা, সাগর আসে নেই। তুই যদি সাগরের পা ছুঁয়ে মাপ চাইতে পারিস তাহলে সাগর তোকে মাপ করবে বলেছে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমি নিজেও সাগরের পা ছোঁয়ার চেষ্টা করেছি, কিন্তু সাগর বলেছে তুই যদি মাপ চাস তাহলে মাপ করবে। আমাকে নিয়ে চলো আব্বু সাগরদের বাসায়। আমি সাগরের পা ছুঁয়ে মাফ চাইবো। সাগর যেভাবে বলবে আমি ওভাবেই মাফ চাইবো তার কাছে। তবু আমি সাগরকে হারাতে পারবো না। নাবিলার আব্বু নাবিলাকে নিয়ে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। নাবিলা সাগরের আম্মুর পা ছুঁয়ে সালাম করে বলতে লাগলো, আন্টি সাগর কোথায়? সাগর তার রুমে আছে। ওই যে উপরের রুমটা দেখতেছো, ওটা সাগরের রুম। নাবিলা এক মুহূর্ত ওইখানে না দাঁড়িয়ে চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর বসে আছে আর ফোন টিপতেছে। এটা দেখে নাবিলা দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল সাগরের কাছে। সাগর নাবিলাকে দেখে বলতে লাগলো, চলে এসেছেন, ভালো কাজ করেছেন। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমাকে কিসের জন্য আবার যাইতে বলছেন? একবার তো আমাকে মেরে রক্তাক্ত করেছে, এখন আবার কিসের জন্য চাইতেছেন?
এবার মেরে ফেলার জন্য চাইতেছেন নাকি? যদি এটা হয় তাহলে বলতে পারেন, এই যে রশি রেডি আছে, আমি আত্মহত্যা করব ঘরের ভিতর। সাগর, আমি তোমার পায়ে ধরতেছি, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কোনো দিনও এমন ভুল করব না। আমি এতদিন তোমাকে বুঝতে পারি নাই, এখন আমি হারে হারে টের পাচ্ছি। প্লিজ এবার মাফ করে দাও আমাকে। এইভাবে মাপ চাইলে তো আমি মাফ করব না। তোমাকে এমনভাবে মাপ চাইতে হবে আমার কাছে যাতে আমি খুশি হই এবং মাফ করে দেই। যদি আমাকে খুশি না করতে পারো তাহলে মাফও পাবে না। আমাকে খুশি করতে হলে কিভাবে মাফ চাইতে হবে বলো, আমি রাজি আছি। আমি বলে দেব কেন? এটা আপনার ব্যাপার। আপনি কিভাবে মাফ চাইবেন এটা আপনিই জানেন। নাবিলা বেশ কিছুক্ষণ ভাবার পর আস্তে আস্তে করে তার কাপড় খুলতে লাগলো। তারপর কাপড় খুলে উলঙ্গ হয়ে গেল। সাগরের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো নাবিলা। সাগরকে তার বুকের সাথে চেপে ধরলো। সাগরের ঠোঁটে, মুখে, গলায় সব জায়গায় কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর যেই শারীরিক সম্পর্ক করতে যাবে এমন সময় সাগর নাবিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তার পাশে আর বলতে লাগলো, হয়েছে, আর কিছু করতে হবে না। কাপড়গুলো পরে ফেলেন আর নিচে চলে যান। আমাকে মাফ করেছে তো, নাকি আরও কিছু করতে হবে? আর কিছুই করতে হবে না, মাফ করে দিয়েছি আপনাকে। এখন নিচে যান, আর আমি এখন ঘুমাবো, সো আমাকে বিরক্ত করবেন না, এই বলে দিলাম। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি চলে যেতেছি নিচে। তবে এখন থেকে আমি এই বাড়িতে থাকবো, তাও আবার তোমার সাথে। এটা কখনোই সম্ভব না। বিয়ের আগে আমি কখনোই আপনার সাথে থাকতে পারবো না। আপনি আলাদা রুমে থাকবেন, আর দরকার পড়লে আপনি আপনার বাসায় থাকবেন, তবুও আমার রুমে থাকতে পারবেন না। নাবিলার ড্রেসগুলো পরে চলে গেল নিচে। এদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে ঘুম ভাঙলো নীলুফার ডাকে। ভাইয়া, এই ভাইয়া, এখনো ঘুমোচ্ছ? নিচে আসো, আমরা সবাই আড্ডা দিচ্ছি আর তুমি এখনো ঘুমাও? আহ নীলুফা, যা তো এখান থেকে, বিরক্ত করিস না, ঘুমাতে দে আমাকে। নীলুফা চলে গেল নিচে। সাগর রাত 9টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখতে পেল সবাই বসে আড্ডা দিতেছে, সাথে নাবিলাও আছে। নাবিলাকে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি আপনার বাসায় যান নাই, এখানে কি করেন? আমি বলেছিলাম না এই বাসায় থাকবো এখন থেকে, তোমার সাথে থাকি বা আলাদা রুমে থাকি, এটা ব্যাপার না। ঠিক আছে, এটা আপনার ব্যাপার, যেহেতু আপনি থাকেন। আম্মু খাবার দাও, ক্ষুধা লাগছে। সাগরের আম্মু সাগরকে খাবার দিয়ে দিল। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। এসে দেখে তার ফোনটা বাজতেছে। ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে আকাশ বলতে লাগলো, কি রে সাগর, এসব কি শুনতেছি? নাবিলা আপু নাকি তোদের বাসায়? হ্যাঁ নাবিলা আমাদের বাসায়, এখন থেকে এই বাসায় থাকবে। ভাবতেছি খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো উনাকে। কালকে সকালে চলে আসিস আমাদের বাসায়, কালকে কলেজে যাব না, সবাই মিলে না হয় আড্ডা দিব। ঠিক আছে, চলে আসব। তোকে একটা কথা বলতে চাইছিলাম, কিভাবে যে বলি। আরে বলে ফেল, বলে ফেল। আমি জানি তো তুই কি চাইবি, নিশ্চয়ই নীলা বা মিমের নাম্বার চাইবি, তাই না? একদম ঠিক ধরেছিস। নীলার নাম্বারটা দিতে পারবি প্লিজ বন্ধু? না করিস না। অনেকদিন বলবো ভাবছিলাম, কিন্তু ভয়ে বলতে পারতেছি না। যদি আমার গালে চড় মারে ওই তোর গার্লফ্রেন্ডের মতো। এসব বলতেছে সাগর। এমন সময় তার রুমে প্রবেশ করলো নাবিলা। সাগরকে ফোনে কথা বলতে দেখে দাঁড়িয়ে আছে সাগরের পাশে। বেশ কিছুক্ষণ পর সাগরের কথা শেষ হতেই নাবিলা বলতে লাগলো, সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তুমি যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে তাহলে খুব ভালো হতো। তুমি বলতে থাকো, আমি শুনতেছি। সাগর, আমি চাচ্ছিলাম আমাদের বিয়েটা যাতে কয়েকদিনের মধ্যেই হয়ে যায়। তোমার আব্বু আম্মুর সাথে আমি কথা বলছি, ওরাও রাজি আছে। এখন তুমি যদি রাজি থাকো তাহলে ওনারা বিয়ের আয়োজন করবে। আমার এখনো বিয়ের বয়স হয় নাই, সো আমি এখন বিয়ে করব না। যেদিন আমার বিয়ের বয়স হবে ওই দিন আমি নিজে থেকেই বলবো। ততদিন আপনি এই বাড়িতে থাকবেন, ততদিন আপনি এই বাড়িতে থাকেন বা আপনাদের বাড়িতে থাকেন, তাতে কোনো যায় আসে না। সাগরের কথা শুনে নাবিলার মনটা খারাপ হয়ে গেল। নাবিলা আর কিছু না বলে চলে যেতে লাগলো। এমন সময় পেছন থেকে সাগর বলতে লাগলো, কালকে সকালে জানিয়ে দিব কবে বিয়ে করব। তবে হ্যাঁ, আপনি আগে আমার রুমে ঢুকতে পারবেন না। ঠিক আছে, তোমার রুমে ঢুকবো না এখন।
এই বলে নাবিলা চলে গেল ওইখান থেকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় 1টা বাজে। এটা দেখে সাগর বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে লাগলো, 2 চোখ বন্ধ করে। এমন সময় সাগর টের পেল তার ঘরের ভেতরে কেউ একজন প্রবেশ করতেছে। এটা দেখে সাগর এক চোখ মেলে দেখলো কে এসেছে। চোখটা মেলতেই দেখতে পেল নাবিলা এসেছে। নাবিলাকে দেখে সাগর আবার চোখটা বন্ধ করে ফেললো। কিছুক্ষণের মধ্যে নাবিলা সাগরের বুকের উপর এসে শুয়ে পড়ল। এদিকে সাগরের হার্টবিট ক্রমাগত বেড়ে চলেছে। এই প্রথম কেউ তার বুকের উপরে এভাবে শুয়ে আছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর নাবিলাকে জড়িয়ে ধরল। এটা দেখে নাবিলা বলতে লাগলো, যাও, আমি জানি সাগর তুমি ঘুমাও নাই, বাহানা করে কোনো লাভ হবে না। আদর করতে চাইলে আদর করতে পারো, বাধা দিব না। সাগর নাবিলার গালে কপালে ঠোঁটে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে কিস করার পর নাবিলা বলতে লাগলো, যাক, আমার পিচ্চি বড়টা দেখতে তো কিউট বয়, তবে রোম্যান্স কতক্ষণ করতে পারে এটা দেখতে হবে। সাগর, আমাদের বিয়ে কবে হবে? যদি বলতে তাহলে খুশি হতাম। আমি তো বলছি তো কালকে বলবো। কালকে সবাই আসবে, মিম, নীলা এবং আমার সব বন্ধু বান্ধব আসবে। তাদের জন্য রান্না করে ফেলবে সব কিছু। তারা আমাদের বাসায় এসে খাওয়া দাওয়া করবে। রান্না করতে পারি না, আম্মুকে বলবো, আম্মু না হয় আমাকে শিখিয়ে দিবে রান্না করা। ঠিক আছে, ভালোভাবে শিখে নিবে। আবার কোনো তরকারি মধ্যে লবণের জায়গায় চিনি দিয়ে দিও না, তাহলে কিন্তু খাবার আর খাওয়া যাবে না। এইসব বলতেছে সাগর। দেখতে দেখতে সকাল হয়ে গেল। নাবিলা ঘুম থেকে উঠে চলে আসলো নিচে। এসে দেখে তার শাশুড়ি আম্মু রান্না করতেছে সবার জন্য। নাবিলা তার শাশুড়ি আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, আপনি জানলেন কিভাবে সাগরের বন্ধু বান্ধব আসবে? আমি তোমাদের ডাকতে গিয়েছিলাম, পরে শুনতে পাই সাগর তোমাকে কথা বলতেছে, তাই আর কি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি। তোমার কিছু রান্না করতে হবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কিভাবে রান্না করি আমি। ঠিক আছে আম্মু। নাবিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো। সকাল 8টার মধ্যে সকল রান্না শেষ হয়ে গেল। এদিকে সাগর এখনো ঘুম। নাবিলা চলে আসলো সাগরকে ডাকতে লাগলো, ঘুম থেকে ওঠো, সকাল হয়েছে, আবার তোমার বন্ধু বান্ধব চলে আসবে, প্লিজ। চল, আসবে না, চলে এসেছি বলেন ভাবি। কী রে শালা, তুই কি এখনো ঘুমাচ্ছিস? ভাবি আপনি যান, আমি দেখতেছি সাগরকে কিভাবে উঠাতে হয়। নাবিলা চলে গেল। এদিকে সাগরের বন্ধু বান্ধব সবাই সাগরকে ধরে ওয়াশরুমের ভেতরে নিয়ে চলে গেল। 2 বালতি পানি সাগরের উপরে ঢেলে দিল। এই শালারা, তোরা সকাল সকাল কি করতেছিস? ছাড় আমাকে, প্লিজ ছেড়ে দে আমাকে, তোদের 2টা পায়ে পড়তেছি। এই নে, ছেড়ে দিলাম। সাগরকে কিছুটা উপর থেকে ছেড়ে দিতেই সাগর দুম করে নিচে পড়ে গেল আর চড়ে চিৎকার করে উঠল, আম্মু! শালারা, আমার কোমর মনে হয় ফাটিয়ে দিয়েছিস। আস্তে আস্তে ছাড়লে কি হতো? আস্তে আস্তে ছাড়লে তো পড়ে যাওয়ার মজাটা বুঝছি না, এখন তো মজাটা বুঝছিস। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। সাগরকে কিছুটা উপর থেকে ছেড়ে দিতেই সাগর ধুম করে নিচে পড়ে গেল আর জোরে চিৎকার করে উঠল। সাগর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো বাহিরে। সকাল 10টায় সবাই খাবার টেবিলে বসে আছে। সাগরের আম্মু সবাইকে খাবার দিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় সাগর তার আব্বুকে বলতে লাগলো, বলতো, আব্বু, আজকে সন্ধ্যায় আমি বিয়ে করব। শুধু কাজই ডেকে আমাদের বিয়ে করিয়ে দিবে। কেন, সাগর অনুষ্ঠান করবি না নাকি? অনুষ্ঠানের দরকার নেই আব্বু, যখন দরকার পড়বে তখন অনুষ্ঠান করব। এখন শুধু কাজই ডেকে বিয়ে পড়িয়ে দাও। ঠিক আছে, তুমি যেহেতু চাইতেছো কোনো অনুষ্ঠান না করতে, তাহলে শুধু কাজী ডেকে বিয়ে করিয়ে দেওয়া হবে। তবে রাতে বিয়ে করতে হবে। কেন, এখানে বিয়ে করে ফেলো। সজীব, আকাশ, তোমরা 2জন একটা কাজী ডেকে আনো। সাগর আর নাবিলার বিয়েটা দিয়ে দেই। ঠিক আছে আঙ্কেল, আপনারা থাকেন, আমি একটা কাজে ডেকে নিয়ে আসতেছি। আধা ঘন্টা সময় দেন। আকাশ আর সজীব চলে গেল কাজী অফিসে। কাজীকে নিয়ে চলে আসলো বাসায়। কিছুক্ষণের মধ্যেই দুজনের বিয়েটা হয়ে গেল। দেখতে দেখতে দুপুর পেরিয়ে রাত হলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর নাবিলা চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে দুজন অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে। ওই দিন আমাকে পিটিয়েছিলে মনে আছে? ওইটার প্রতিশোধ নিব এখন। দেখি কতক্ষণ চিৎকার করতে পারো তুমি।
এই বলে সাগর নাবিলার উপরে ঝাঁপিয়ে পড়ল। একটু পরপর নাবিলা জোরে জোরে চিৎকার করতেছে আর কান্না করে বলতেছে, সাগর একটু আস্তে করো, ব্যথা পাচ্ছি। আমাকে পেটিয়েছিল, আমিও ব্যথা পেয়েছিলাম, এখন তোমাকে একটু ব্যথা দিই। এই বলে সাগর নাবিলাকে আদর করতে লাগলো। ওরা দুজন সুখের সাগরে ভাসতে থাকুক। এখন আমরা বিদায় নেই। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।